প্রিয়া অনেক বুঝিয়েও পুষ্পকে টলাতে পারেনি। সে কাল সকালে যাবে মানে যাবেই, পারলে রাতেই চলে যাবে, কিন্তু সম্ভব না। এত রাতে বাড়ি গেলে সবাই সন্দেহ করবে। আর পুষ্প কাউকে তাদের এমন সম্পর্কের কথা জানাতে চায় না যে সম্পর্কের মাঝে কোনো বিশ্বাস নেই, ভালোবাসা নেই, আছে কেবল হিংস্রতা এবং অবহেলা। সম্পর্ক কখনো একদিক থেকে সামলালে তার টিকে থাকে না, দুদিক থেকে দুজনকে সমানভাবে আঁকড়ে রাখতে হয় সম্পর্কের বাঁধন। পুষ্পদের মাঝে তো শুধু পুষ্প একাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল সম্পর্ক টিকিয়ে রাখার। পার্থ তো শুধু ভাঙার প্রয়াস চালাচ্ছে। এমন সম্পর্ক কখনো টিকে থাকতে পারে না। কালকের সম্পূর্ণ কথা মনে আসতেই আবার মন ভেঙে আসতে চাইলো, কিন্তু নিজেকে সামলে নিল সে। আর না, এত কষ্ট করে এত কান্নাকাটি করে কি হবে? কিছুই হবে না। যারা সব ঠিক হওয়ার আশায় দিনের পর দিন বসে বসে কান্না করে, তাদের জীবন এই এক জায়গায় থেমে যায়। পুষ্প এক জায়গায় থেমে থাকতে চায় না, এসব পেছনে ফেলে এগিয়ে যেতে চায়। সব ঠিক হওয়ার আশায় বসে থাকলে চলবে না। বিছানা থেকে উঠে লাগেজটা নিচে নামালো সে। সকালে রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়ার পালা শুরু হয়নি এখনও। পুষ্প রান্না শেষ করে উপরে চলে এসেছে জামা কাপড় গোছাতে। প্রিয়াকেও বলে এসেছে সব রেডি করতে। বাড়ির কাউকে জানা না যে সে আজ যাবে। এখন নিচে গিয়ে সবাইকে জানিয়ে বিদায় নেবে। আগেই কাউকে জানায়নি, কারণ আগে বললে তারা যে করেই হোক রেখে দিত। এখন সব রেডি থাকলে কোনো বাহানাই চলবে না। বিদায় নিয়েই সোজা বাড়িতে চলে যাবে। সকালে নাস্তাও বাড়িতে গিয়ে করবে ভেবে রেখেছে। প্রিয়া নিজের জামা কাপড় জিনিসপত্র ভর্তি লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি নামতে কষ্ট হচ্ছিল মেয়েটার, তাই আস্তে ধীরেই নামার চেষ্টা করছে। অন্ত নিচেই ছিল। প্রিয়াকে লাগেজ নিয়ে নামতে দেখে ভ্রু কুঁচকে গেল তার। এমনিতেই দুদিন ধরে প্রিয়ার সাথে কথা বলে না অন্ত। যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে তাকে। প্রিয়াকে দেখলেই তার বুকে ঝড় বয়ে যায়, মনের ভেতর বাড়ি খায় এক বাক্য। তুই যাকে ভালোবাসিস সে অন্য কাউকে ভালোবাসে। তুই যাকে পেতে চাস সে অন্য কাউকে পাওয়ার নেশায় মরিয়া। এই দুনিয়ায় কত মানুষ আছে যারা একপাক্ষিক ভালোবাসার শিকার। আর একপাক্ষিক ভালোবাসা কত কষ্টের সেটা অন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছে। পুষ্প আপুও তো পার্থ ভাইকে একপাক্ষিকভাবে ভালোবাসে। তারাও মনে হয় এই একই কষ্ট। কি অদ্ভুত! অন্তর ভাই কষ্ট দিচ্ছে পুষ্পকে, পুষ্পর বোন কষ্ট দিচ্ছে অন্তকে। মনে হয় শোধবোধের খেলা চলছে। এর শোধও তুলে নিচ্ছে, ওর শোধও তুলে নিচ্ছে। মাঝখান থেকে ধুকে ধুকে মরছে পুষ্প আর অন্ত। অন্তর এসব ভাবনার মাঝেই প্রিয়া ড্রয়িং রুমের সামনে এসে দাঁড়ালো। অন্ত কথা বলতে না চাইতেও কথা বলল, কপাল গুটিয়ে বলল। ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? প্রিয়া তাকালো তার দিকে। দুদিন পরে মনে হয় ঠিকঠাক চেহারা দেখতে পেল। দুদিন ধরে তো সামনেই আসে না অন্ত। প্রিয়া তো শুধু ভয়ে ভয়ে ছিল কাউকে কিছু বলে না দেয় আবার, কিন্তু সে কাউকেই কিছু বলেনি। অন্তর চেহারা দেখে তো মনে হয় না যে ওই দিনের কথা এখনও মনে রেখেছে সে। তাই প্রিয়া নির্দ্বিধায় অন্তর কথার উত্তর দিল, বলল, বাসায় যাচ্ছি, ভালো থেকো। আর জ্বালাবো না তোমাকে। অন্ত হুট করে উঠে দাঁড়ালো বসা থেকে, চিন্তিত গলায় বলল, কেন, কি হয়েছে তোর? তোর কলেজও তো এখনো খোলেনি, এখন কেন যাবি? এমনিই চলে যাচ্ছি। তোমাদের বাসায় আর কতদিন থাকবো? অনেক জ্বালাই তো তোমাদের, তাই চলে যাচ্ছি। অন্ত একটু এগিয়ে গেল। সে যতই প্রিয়াকে এড়িয়ে চলুক, সারাদিন বাড়িতে থাকলে একটু চোখের দেখা অন্তত দেখা যায়, না থাকলে তো একদম শূন্য শূন্য লাগবে। যাওয়ার কথা শুনেই মন কেমন করে উঠছে। অন্ত কণ্ঠ নরম করে বলল, কে কি বলেছে তোকে? আমি কিছু করেছি? কেউ বকেছে? হুম, কে বকবে? তাহলে হঠাৎ চলে যাচ্ছিস কেন? বল না কি হয়েছে, আমি ঠিক করে দেব। তবু এখন যাস না। প্রিয়া গোমরা মুখ হয়ে বলল, আমি তো সবসময় তোমার পেছনেই লেগে থাকি, তোমাকে নাকি জ্বালাই সারাক্ষণ। তাহলে এখন যেতে দিতে চাইছো না কেন? তুই বুঝলে তো হতোই। এখন যেহেতু বারণ করেছি তোর ভালোর জন্যই। তুই বাড়িতে গিয়ে একা একা কি করবি? এর চেয়ে তুই এখানেই থাক আরো কদিন পুষ্প আপুর সাথে। প্রিয়া তপ্ত শ্বাস ছেড়ে বলল। আমি একা নেই, তোমার পুষ্প আপু আছে। অন্তর কপাল আবারও কুঁচকে এলেও চিন্তিত স্বরে বলল, পুষ্পা আপু যাবে, কিন্তু কেন, কি হয়েছে? এখন তো আপুর যাওয়ার কথা নয়। ভাইয়ের সাথে কিছু হয়েছে? জানি না, আমাকে বলেনি ওভাবে কিছু। শুধু বললো বাড়ি যেতে ইচ্ছে করছে, অনেকদিন যাওয়া হয় না তাই। এমন সময় উদয় হলো সানা। সোফায় আয়েশ করে বসে বলল। ফাইনালি যাচ্ছ তোমরা? প্রিয়া মুখ কুঁচকে বলল, হোয়াট ডু ইউ মিন বাই ফাইনালি যাচ্ছ? এটা আমার বুবুর শ্বশুর বাড়ি, প্লাস আমাদের বড়াম্মুর বাড়ি। ফাইনালি যাচ্ছ কথাটা কোত্থেকে আসলো? সানা চিল মুড়িয়ে ভাব নিয়ে বলল, চিল বেবি, তোমার
তোমাদের তো আমি তাড়িয়ে দিচ্ছি না, তোমরা যাচ্ছ তাই বললাম। কেন বলবি শুনি, তুমি কে? কথা শেষ করতে পারল না প্রিয়া। তার আগে পুষ্পর কর্কশ শব্দে থেমে গেল। পুষ্প রাগান্বিত হয়ে বলল, কি হচ্ছে প্রিয়? তুই সানাপুর সাথে এভাবে কেন কথা বলছিস? তোকে না বারণ করেছি কারোর সাথে এইভাবে কথা বলবি না। সে যাই হোক, কথা ভালো করে বলবি। প্রিয়া রাগ করে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। বুবুর উপর আর কিছু বলল না। পুষ্পর এক হাতে ব্যাগের হাতল ধরা, অন্য হাতে এলাচি। অন্ত পুষ্পকে উদ্দেশ্য করে বলল, আপু, তোমরা এই সময় বাসায় কেন যাচ্ছ? কি হয়েছে? কিছু না বলে এমন সিদ্ধান্ত কেন নিলে? কিছু হয়নি অন্ত, মাকে দেখতে ইচ্ছে করছিল, বাড়িটাকেও অনেক মিস করছি তাই যাচ্ছি। চিন্তা করিস না, এমনি আর কিছুই হয়নি। তাড়াতাড়ি চলে আসবো, নিজের খেয়াল রাখিস। সারা বলল, সাবধানে যাও, অনেকদিন পর অনেক দিন থেকে এসো। ওখানকার চিন্তা তোমাকে করতে হবে না, আমি দেখে নেব। পুষ্প মুখে কৃত্রিম হাসি ঝুরিয়ে বলল, অবশ্যই, যদি পারো আমার অবর্তমানে আমার কাজগুলো করে দিও। শিওর? এমন সময় দেখা গেল পূর্ণিমা বেগম আসছেন পার্থর হাত ধরে। পার্থ সকাল থেকে মায়ের রুমেই ছিল, বাইরে যায়নি এখনও। মায়ের সাথে খাওয়া দাওয়া করেই বের হবে। পূর্ণিমা বেগম আসার সময়ই শুনলেন পুষ্পর বাড়ি যাওয়ার কথা। তিনি চিন্তিত হয়ে বললেন, পুষ্প, মা কি হয়েছে? তুই বাড়িতে কেন যাচ্ছিস হঠাৎ? পার্থ কিছু বলেছে তোকে? পুষ্প তার কাছে এসে বলল, এমন কিছুই না বড় আম্মু, বাড়ির কথা অনেক মনে পড়ছে। আম্মু আব্বুকেও দেখতে ইচ্ছে করছে। এখন যাই, কদিন পরে আবার আসবো। তিনি মানলেন না পুষ্পর কথা। উদ্বেগ হয়ে বললেন, তুই মিথ্যে বলছিস। আমি জানি তোদের দুজনের মাঝে কিছু হয়েছে। পার্থ আর সকাল থেকে কেমন কেমন হয়ে আছে। আমাকে তোরা কেউ কিছু বলছিস না কেন? ও পার্থ, তুই কি বলেছিস আমার মেয়েকে? ও এখন কেন যেতে চাইছে? ভদ্রমহিলা উত্তেজিত হয়ে পড়ছেন। এমনিতেই কথায় কথায় চিন্তা করে শরীরের এই হাল, এখন আবার না অসুস্থ হয়ে যায়। পার্থ তাকে সোফায় বসিয়ে বলল। শান্ত হ মা, এমন করলে অসুস্থ হয়ে পড়বে। পুষ্পও বলল, এমন কিছুই হয়নি বড় আম্মু, তুমি শান্ত হও। আমাদের মাঝে কোনো কিছুই হয়নি। আমি ওনাকে রাতে বলেছিলাম বাসায় যেতে ইচ্ছে করছে, তাই আর কি। আমি বিশ্বাস করি না। পার্থ সকাল থেকে আমার কোলে মাথা রেখে শুয়েছিল। কিছু জিজ্ঞেস করলে আমাকে বলছেও না কিছু। ওর তো জ্বরও নেই এখন। ও কেন মনমরা হয়ে আছে? তোদের মাঝে মনোমালিন্যতা হয়ে থাকলে ঠিক করে নে না। পূর্ণিমার কথায় পুষ্প চোখ তুলে তাকালো পার্থর দিকে। পার্থ পুষ্পের দিকে তাকিয়ে থাকায় চোখাচোখি হয়ে গেল দুজনের। পার্থ সাথে সাথে চোখ সরিয়ে নিল, মায়ের উদ্দেশ্যে বলল, মা, আমি তো মাঝে মাঝেই তোমার কাছে এসে শুয়ে থাকি। আজ এভাবে নিচ্ছ কেন? আমাদের মাঝে কিছুই হয়নি। ও যেতে চাইছে, যেতে দাও ওকে, আবার চলে আসবে। পুষ্প আবারও বোঝালো তাকে যে তাদের সম্পর্ক ঠিক আছে, কোনো মনোমালিন্যতা হয়নি তাদের মাঝে। অনেকক্ষণ বোঝানোর পর মানল সে, তবে বলে দিল দুদিনের বেশি যেন না থাকে। পুষ্প না খেয়ে যেতে চেয়েছিল, কিন্তু পূর্ণিমা বেগম মানলেন না, না খেয়ে যেতে দেবে না। নিজের হাতে দুই বোনকে খাইয়ে দিয়েছেন। প্রিয়াকে রাখতে চেয়েছিল, কিন্তু পুষ্প সেখানে একা থাকবে সারাদিন, তাই আর আটকাতে পারলেন না। পুষ্পদের একা একাও যেতে দেননি তিনি। বলেছে খাওয়া দাওয়া শেষে পার্থ নিজে গিয়ে যেন দিয়ে আসে। পুষ্পপ্রিয়া গাড়িতে বসে আছে, দুজনেই ব্যাক সিটে বসা, দুজনেই চুপচাপ বসে আছে। পূর্ণিমা বেগমের জন্যই পার্থর সাথে যেতে হচ্ছে তাদের। পার্থ বাগানের দিক থেকে হেঁটে আসে এই দিকে। গায়ে সাদা রঙের একটা শার্ট ইন করে পরা, শার্টের বাম পাশে আবার লম্বালম্বি একটা কালো দাগ। বেশ মানিয়েছে তাকে শার্টটায়। শার্টের হাতা দুটো কোনই অবধি ভাঁজ করা, চুলগুলো সব পেছনে ঠেলে দেয়া, কিন্তু বড় বড় হওয়ায় বাতাসের দমকায় তা আবার কপালে এসে পড়ছে। হাত দিয়ে আবার পেছনে ঠেলে দিচ্ছে সেগুলো। পুষ্প একবার তাকিয়ে দেখল তাকে, এরপর আবার চোখ ঘুরিয়ে নিল। পার্থ গাড়ির সামনে এসে দেখে দুজনেই পেছনের সিটে বসা। শক্ত পেশিবহুল হাতে পেছনের দরজাটা খুলে ফেলে, গাম্ভীর্যতার সাথে উচ্চারণ করে, অ্যাম আই ইয়োর ড্রাইভার? পুষ্প তার কোলে থাকা এলাচিকে দেখতে ব্যস্ত। এদিকে তার কোনো হেলদোল নেই। পার্থকে পুরোপুরি ইগনোর করছে সে। প্রিয়া পার্থর দিকে তাকিয়ে বলল, তা কেন হবে? পার্থ কটমটিয়ে বলল, তাহলে দুজনে পেছনে কেন বসে আছিস? সামনে আয়। আমি কেন যাব? তোমার বউকে নিয়ে সামনে বসাও, আমি এখানেই বসবো। পার্থ তাকালো পুষ্পর দিকে। পুষ্প এইভাবে বসে, তার কোনো নড়চড় নেই। ওকে ইগনোর করতে দেখে চোয়াল শক্ত হলো পার্থর। ধারালো চোয়ালে শশকের ন্যায় বাক্য ছড়ল, সামনে আসতে বলেছি না তোকে? সামনে আয়। পার্থ যে পাশের দরজা খুলেছিল সে পাশে ছিল পুষ্প, তারপরেই ছিল প্রিয়া। সে রাগে তার পাশের দরজাটা খুলল, বিড়বিড় করে বলল,
ভাল লাগে না। তোমাদের স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে আমাকে কেন ফাঁসাচ্ছ বলো তো? প্রিয়া ধূপধাপ পায়ে গিয়ে বসলো সামনের সিটে। পার্থ বসে পড়ল ড্রাইভিংয়ে। পার্থ গাড়ি স্টার্ট করার আগে একবার রিয়ারভিউ মিররে তাকালো। ছোট্ট মিররটাতে ফুটে উঠেছে একজোড়া নিখুঁত সুন্দর অক্ষিপট, যে অক্ষিতে ব্যস্ততা। নয়নজোড়া ঘুরে ফিরে দেখছে তার কোলে বসা প্রাণীটিকে। এই নিখুঁত চোখগুলোকে তার কাছে ভরে শিশিরে ভেজা পুষ্পের ন্যায় স্নিগ্ধ লাগছে। কোমল, সুন্দর, নিখুঁত এবং আকর্ষণীয়। হঠাৎ অমন আকর্ষণীয় ও সুন্দর লাগার কারণ কি? উত্তর তো পার্থরও অজানা। সেই যে গাড়িতে উঠে বসেছে এখনও ওই মিররেই তাকিয়ে। গাড়ি স্টার্ট করার নাম গন্ধ নেই। প্রিয়া চোখ মুখ কুঁচকে পার্থকে ডাকল। কি দেখছো ভাই? গাড়ি কখন চালাবে? বাসায় কখন যাব? বসে আছো কেন? প্রিয়ার ডাকের শুরুতে পুষ্প তাকালো আয়নাটার দিকে। পুষ্পর তাকানো দেখে সাথে সাথে চোখ সরিয়ে আনলো পার্থ। এদিক ওদিক তাকিয়ে বলল। চুপচাপ বসে থাক। সাথে সাথে গাড়ি স্টার্ট করলো। তুরন্ত গতি দিয়ে ছুটে চলল সাদা রঙের গাড়িটি। পুষ্প বাঁকানো ভ্রু আরও খানিকটা বাঁকিয়ে তাকিয়ে রইল আয়নার দিকে। তার মনে হচ্ছে আয়নায় পার্থ তাকিয়েছিল, কিন্তু আবার মনে হচ্ছে না, তাকায়নি। এটা হয়তো তার চোখের ভুল। মনে মনে দোনামনা করে চলল। তারপর ভুলিয়ে নিল এমন কিছুই হয়নি। শুধু শুধু আজেরা জিনিস ভেবে লাভ নেই। কিছুক্ষণের মধ্যেই তারা পুষ্পদের বাড়ির সামনে এসে পৌঁছালো। দুবাড়ির দূরত্ব খুব বেশি নয়, তাই খুব বেশি সময় লাগলো না। 30 মিনিটের মাথায় পৌঁছে গেল তারা। একদম গেটের সামনে এসে থেমেছে গাড়িটি। পুষ্পদের বাড়ি পার্থদের বাড়ির মতো অত বড় নয়, ছোটখাটো দোতলা একটা বাড়ি। গাড়ি থামতেই তিনজন গাড়ি থেকে নেমে পড়ল। পার্থ গিয়ে ডিকি থেকে পুষ্পদের ব্যাগগুলো বের করলো। প্রিয়ার হাতের কাছে ব্যাগ দিয়ে বলল। নে ধর। প্রিয়া একটা ব্যাগ পুষ্পকে দিয়ে একটা নিজে ধরল। পার্থকে বলল। তুমি ভিতরে যাবে না? না, তোরা যা। পুষ্প ওদের সামনেই এলাচিকে নিয়ে দাঁড়িয়ে। প্রিয়ার জন্যই দাঁড়িয়ে আছে। প্রিয়াকে ডেকে বলল। চল, দাঁড়িয়ে আছিস কেন? প্রিয়া বলল। তুমি যাও বাবু, আমি একটু পরে আসছি। কেন? আহা যাও না, আমি আসছি তো। পুষ্প আর কোনো বাক্য ব্যয় না করে হাঁটা ধরল ভেতরের দিকে। শাড়ির আঁচলটা কাঁধ পেঁচিয়ে সামনে এনে ধরল এক হাতে। হাতের মাঝে এলাচি, অন্য হাতে ব্যাগ নিয়ে হাঁটছে। পার্থ পুষ্পর দিকেই তাকিয়েছিল অনেকক্ষণ যাবৎ। এখনও তার যাওয়ার পথে একইভাবে তাকিয়ে রইল। দূরে কোথাও থেকে ভেসে এলো পাকিস্তানি গান। সাউন্ড সিস্টেমে বাজছে গানের শেষের লাইনটুকু। গান চলছিল অনেকক্ষণ ধরেই, কিন্তু তার কানে এসে লাগছে এখন। পুষ্পর দিকে তাকিয়ে থেকেই শুনতে পেল কিছু লাইন। सोनिया ओ सोनिया तुम्हें देखता हूँ तो सोचता हूँ बस यही तुम जो मेरा साथ दो सारे गम भुला के जिल मुस्कुरा के जिंदगी तू दे दे मेरा साथ थम ले हाथ चाहे जो भी हो बात तू बस दे दे मेरा साथ तू दे दे मेरा साथ थम ले हाथ चाहे जो भी हो बात तू बस दे दे मेरा साथ। শেষের এই কয়টা লাইন বাজতে বাজতে শেষ হয়ে গেল গানটা। পুষ্প চলে গেছে ভেতরে। প্রিয়া ডাকলো শক্ত কণ্ঠে। ভাই। পার্থ অপ্রস্তুত ছিল। প্রিয়া হঠাৎ ডাকায় ধ্যান ভাঙল তার। প্রিয়া আবার বলল। কি ভাবছিলে তুমি? পার্থ নিজেকে স্বাভাবিক করল, বলল গম্ভীর হয়ে। কিছু না, তুই বল কি বলবি। ভেতরে গেলি না কেন? প্রিয়া সরাসরি পয়েন্টে আসলো না। প্রথমেই প্রশ্ন ছুড়ল। আমার বুবুকে দেখতে খুব খারাপ। পার্থ দুহাতে চুলগুলো ঠেলে বলল। মেইন পয়েন্টে আয়, যা বলার সোজাসুজি বল। ঠিক আছে তাহলে সোজাসুজিই বলি। আমার বুবুকে নিয়ে তোমার কেন এত সমস্যা জানি না, কিন্তু তুমি কি হারাচ্ছ সেটা তুমি পরে বুঝবে। তখন তুমি হাজার আফসোস করলেও হারিয়ে যাওয়া মানুষটাকে আর ফিরে পাবে না। এখনো সময় আছে, বুবুকে আগলে নাও। আমার বুবু যত্নের পাগল, ভালোবাসার পাগল। তাকে একটু যত্ন করে আগলে নিলে না, তোমার দেওয়া শত কষ্টও ভুলে যাবে। কিন্তু বুবুর মন শক্ত হয়ে গেলে তাকে কোশমিনকালেও আর পাবে না তুমি। পার্থ কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে রইল। চোখ সরু করে প্রিয়ার দিকে তাকিয়ে কর্কশ শব্দে বলল। বেশি পাকা পাকা কথা শিখেছিস, বাড়িতে যা। প্রিয়া নাক মুখ কুঁচকে বলল। আমার কথা তোমার কাছে পাকা পাকা লাগছে?
আমি তোমাকে বোঝাতে চাইছি। ভেতরে যা, আর হৃদয়ের থেকে দূরে থাকবি। প্রিয়াকে আদেশ দিয়ে সরে গেল সেখান থেকে। প্রিয়াকে স্তব্ধ রেখে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি ছুটিয়ে চলে গেল গন্তব্যে। প্রিয়া ঠিক একই জায়গায় স্তব্ধ দাঁড়িয়ে রইল, চোখে মুখে অবিশ্বাস, ভয়। বুক দুরু দুরু করছে। পার্থ ভাই কেন বলল হৃদয় ভাইয়ের কথা? দূরে থাকতে কেন বলল? সব কি জেনে গেল? কিন্তু কি করে? অন্তু অন্তু বলেনি তো? হ্যাঁ, ওই বলেছে। ও ছাড়া আর কারো জানার কথা নয়। যেখানে হৃদয় নিজেই জানে না প্রিয়ার অনুভূতি সম্পর্কে, সেখানে পার্থ ভাই কী করে জানলো? নিশ্চয়ই অন্ধের বাচ্চা বলেছে। মনে মনে এসব ভেবেই শরীর হিম হয়ে আসে, ভয় কাজ করে ভেতরে। পার্থ ভাই তাহলে জেনে গেল, এখন কি হবে? প্রেম হওয়ার আগেই তো সব শেষ হয়ে যাবে। পুষ্পদের বাড়িটা অনেকটা পুরনো, তার দাদার নির্মাণকৃত বাড়ি এটা। দেয়ালের রঙগুলোও চলে গেছে বাইরে থেকে, তবে ভেতরটা এখনও বেশ সুন্দর। বাড়িতে বর্তমানে কেউ নেই, প্রিয়া আর পুষ্প ছাড়া। পূর্ণতা বেগম স্কুলে আর প্রত্যয় সাহেব অফিসে আছেন এই সময়ে। পুষ্পদের কাছে বাড়ির এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুলছে। বাড়িতে এসে সোজা চলে গেছে নিজেদের রুমে। উপরতলায় পাশাপাশি দুটো রুম। পুষ্পর কাছে বাড়িটাকে আজ নতুন নতুন লাগছে। বিয়ের আগে কত খালার বাসায় থেকেছে, তখন বাড়ি আসলে এরকম লাগেনি। মনে হয়েছে ও বাড়িতে আরও কয়েকদিন থাকলে ভালো হতো। আর এখন মনে হচ্ছে কতদিন পর সে এখানে এলো। এ বাড়িটাই দরকার ছিল তার। নির্বিলি একান্তে সময় কাটাবে এখানে। কারো কোনো রকম বাজে কথা শুনতে হবে না, নিজের মতো করে চলবে। এই যে এসেছে, ও বাড়ি যাওয়ার নামও নেবে না আর। বিয়ে হলে বোধহয় বাবার বাড়ি মেয়েদের কাছে শ্রেষ্ঠ মনে হয়। নিজের ঘরে ঢুকে আলাদা একটা প্রশান্তি অনুভব করছে পুষ্প। চারপাশ চেয়ে চেয়ে দেখছে, রুমের সব কিছু ঠিক ঠিক জায়গায় আছে, পরিষ্কারও হয়ে আছে সব। তার মাঝে সব পরিষ্কার করে রেখেছে, তার রুম দেখেই বোঝা যাচ্ছে। সব জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখলো আবার। জানালার পাশেই তার পড়ার টেবিল, সেখানে উপন্যাসের বই রাখা অনেকগুলো। সে আবার উপন্যাস পড়তে ভালোবাসত খুব। উপন্যাসের নায়কদের বর্ণনা পড়তো আর পার্থ ভাইয়ের সাথে তাকে মেলাতো। এত প্রেম পীড়িতির গল্প পড়ে পড়ে নিজেই প্রেমে পড়ে গেছে। সে কি যে সে প্রেম, একেবারে মান ইজ্জত খোয়ানো প্রেম। কাঁঠালের আঠার মতো লেগে গেছে একদম। অনেক কাঠখড় পুড়িয়ে সেই আঠা চিরতরে মুছতে হবে। আপাতত সেই প্রয়াসেই ব্যস্ত সে। যে আঠা তার মান সম্মানে আঘাত করবে, সে আঠা চিরতরে মুছে ফেলাই শ্রেয়। পুষ্প গিয়ে বসলেও তার বিছানায়। কি সুন্দর গোছানো রয়েছে বিছানাটা। মন যাচ্ছে অনেকদিন বাদে একটু শান্তিতে শুয়ে থাকতে। করলেও তাই। ব্যাগ থেকে জামা কাপড় বার না করে গিয়ে একটু শুয়ে পড়ল। একটু শান্তি চাই তার, মানসিক শান্তির খুব অভাব। বিছানায় শোয়ার কিছুক্ষণের মাঝেই ঘুমেরা এসে জাপড়ে ধরল তাকে, তলিয়ে গেল শান্তির রাজ্যে। কতদিনের ক্লান্ত শরীরটা এই অসময়ে একটু আয়েশ পেয়ে ছেড়ে দিল, তলিয়ে গেল ঘুমের রাজ্যে। তুরন্ত ছটফটে মেয়ে প্রিয়া ছোট ছোট জিনিসেই ছটফট করে ওঠে। একটু আগে এত বড় কাণ্ড হয়ে গেল, এখন তো যান যায় যায় অবস্থা। নিজের রুমের মাঝেই এপাশ থেকে ওপাশ পায়চারি করে যাচ্ছে। মাথায় ঘুরপাক খাচ্ছে পার্থর কথাগুলো। ওই ছোট্ট একটা বার্তায় যথেষ্ট তার ঘুম হারামের জন্য। মনের ভেতর উত্থাল পাতাল ঢেউ বয়ে যাচ্ছে। মনে আসে একটাই নাম, সেটা হলো অন্ত। ওকে সামনে পেলে খেয়েই ফেলবে ভাব। মেয়েদের মতো পেটে কথা হজম হয় না, ছেলেরাও নাকি এত পেট পাতলা হয়। ছি, শালা সব বলে দিয়েছে ভাইকে। দোষটা প্রিয়ারই। সে কেন বলতে গেল সব তাকে? সাহায্য চাওয়ার জন্য দুনিয়ায় কি আর কেউ ছিল না? ওই অন্ধকেই কেন বাঁচতে হলো? নিজের উপরেই এখন রাগ হচ্ছে। প্রিয়ার পায়চারি করার মাঝেই তার ফোনটা ভাইব্রেশন মোড়ে বেজে উঠল। ফোনটা হাতেই ছিল তার। অন্তকে কল করবে ভেবেছিল। ফোনটাকে সামনে ধরতে দেখলো অন্তই কল করেছে তাকে। প্রিয়া নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ফোনটা রিসিভ করলো। নিজে আগে থেকে কিচ্ছু বলল না। ওপাশ থেকে অন্তু শান্ত গলায় বলল, প্রিয়া, বাড়িতে পৌঁছেছিস? কিছু ফেলে গেছিস কি? প্রিয়া দাঁতের দাঁত চেপে বলল। হুম। ওর শুনে ভাবলো সত্যিই কিছু ফেলে গেছে বোধ হয়। যাক, এই ছুতোয় ওকে একবার দেখে আসবে কাল। আবার কবে আসবে কে জানে। অন্তর তো একদিনও ভালো লাগে না প্রিয়াকে না দেখলে। এ কেমন রোগে যে পড়লো ছেলেটা। সে খুশি মনে বলল, ঠিক আছে, বল কি রেখে গেছিস, আমি কাল গিয়ে দিয়ে আসবো। হঠাৎই প্রিয়ার স্বর বদলে গেল, ক্ষিপ্ত হয়ে বলল, তোমাকে ফেলে এসেছি অন্ধের বাচ্চা। তোকে হাতের কাছে পেলে কুটি কুটি করে কাটতাম। পেটে কথা হজম হয় না তাই না? সামনে পেলে ওই পেট আমি ফাটিয়ে দিতাম। আমার সাথে এমন কেন করলে তুমি? অন্ত বুঝলো না প্রিয়া কেন এসব বলছে। সে কপাল গুটিয়ে বলল, আমি কি করেছি? কি বলছিস তুই? তুমি কি করেছো বলছো আবার? লজ্জা করে না? আমার এমন সর্বনাশ করে বলছো কি করেছো? হ্যাঁ, তো বল কি করেছি আমি।
আমার তো জানা নেই আমি এমন কি করেছি তোর সাথে যাতে তোর সর্বনাশ হয়ে গেল। আমি তো কখনো তোকে ছুঁয়েও দেখিনি। অসভ্য, তুমি ভাইয়াকে সব বলে দিয়েছো কেন? আমি হৃদয় ভাইয়াকে ভালোবাসি সেই কথা পার্থ ভাইয়াকে কেন বলেছো? অন্তর রাগ হলো, তাতে দাঁত চেপে ধরলো, শান্ত স্বরেই বলল, আমি এসব নিয়ে কিছুই বলিনি কাউকে। তোর ভুল হচ্ছে কোথাও। তুমিই বলেছো, তুমি না বললে ভাই কি করে জানলো? আমি তো আর কাউকে বলিনি এই কথা। অন্ত চেতে গেল। প্রিয়ার মুখে হৃদয়ের কথা শুনলেই তার রাগ হয়, নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কারো নাম শুনলে কান্না রাগ হয়। নিদারুণ শান্ত ছেলেটাও রেগে গেল, চেঁচিয়ে বলল, হ্যাঁ বলেছি, আমি বলেছি সব। কি করবি তুই? তুই কেন বুঝতে পারছিস না আমাকে? দুনিয়ার সব কিছু তোর চোখে পড়ে, কিন্তু আমার ফিলিংসগুলো তোর চোখে লাগে না। তোর চোখে লাগে শুধু হৃদয়কে। সারাদিন হৃদয় হয়, হৃদয় হয়, হৃদয় হয়। কেন? ও সুন্দর বলে, রকস্টার বলে, আর আমি তো কালো। আমাকে তো কেউ খুঁজেই পাবে না। তাই বলে কি আমি মানুষ না? আবার ফিলিংস হার্ট হয় না? আমার কষ্ট হয় না? প্রিয়া প্রথমে ভয় পেল অন্তর রেগে যাওয়ায়। অন্তত কখনো এভাবে রাগ করে না, হঠাৎ শান্ত মানুষ রেগে গেলে ভয়ই হয়। কিন্তু পার্থর সব কথা শুনে আবারও রাগ হলো, রাগে ক্ষোভে কান্না চলে আসলো। অতিরিক্ত রাগ সামলাতে না পেরে কেঁদে দিল মেয়েটা, কেঁদে কেঁদে জোর গলায় বলল, কেন করলে তুমি এমন? তোমাকে তোমাকে কালো বলেছিলাম বলে, তাই বলে এভাবে ক্ষতি করলে আমার? আমি শুধু মজা করে দুটো কথা বলেছি বলে একেবারে গায়ে লাগিয়ে নিলে। তোমার মাথায় ঘেলু নেই? তুমি কালো না শ্যামলা বুঝতে পারো না? আমি কিছু বললাম বলে হার্ট হয়ে গেল, যার জন্য আমার এত বড় ক্ষতি করলে। প্রিয়ার কান্না দেখে অন্ত মলিন হয়ে আসলো, বিদ্যুৎ স্বরূপ হেসে হিয়ালি গলায় বলল, তুই কখনো আমায় বুঝলি না রে প্রিয়া। আমার অনুভূতি, আমার কেয়ারনেসের কোনো মূল্যই নেই তোর কাছে। ঠিক আছে, তুই কাঁদিস না। আমি আর কখনো তোকে জ্বালাবো না, তোর সর্বনাশের কারণও হব না, তোর আর হৃদয়ের মাঝে কাটাও হব না। বলতে বলতে ভুলে যাব। ভালো থাক। প্রিয়ার কিছু বলার আগেই অন্ত ফোন কেটে দিল। ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে হাত পা ছেড়ে শুয়ে পড়ল বিছানায়। চশমাটা খুলে ফেলল চোখ থেকে। এত সুন্দর ছেলেটা, গায়ের সামান্য রং দিয়ে কি কারো সৌন্দর্য বিচার করা যায়? তার সৌন্দর্য তো তার চেহারায় স্পষ্ট ফুটে আছে। তাহলে মানুষ কেন সবার আগে গায়ের রংটাকেই দেখে? সুন্দর মুখটাই শুধু বিষাদের খেলা। সিলিংয়ে তাকিয়ে থাকা অবস্থায় এক চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। কি আশ্চর্য! না হওয়া প্রেমিকার বিরহে ছেলেরাও বুঝি কাঁদে। একটা মেয়ে একটা ছেলের অশ্রুর কারণও হতে পারে। কি আফসোস, যার জন্য এই বিসর্জন সেই বুঝল না তাকে। রাত প্রায় 12টা। পার্থ বাড়িতে ফিরল মাত্র। পূর্ণিমা বেগমকে আগেই বলে দিয়েছে ফিরতে রাত হবে। সে যেন খেয়ে ঘুমিয়ে পড়ে। বাড়িতে এখন মানুষ অল্প, সবাই বোধহয় ঘুমিয়ে গেছে, শুধু অন্তু বাদে। তার আজ ঘুম হবে কিনা জানা নেই। পার্থকে দরজা খুলে দিয়েছে রুবি। সে আজ আর নিজের রুমে গেল না, সোজা চলে গেল মিউজিক রুমে। অনেকটাই ক্লান্ত লাগছে আজ, মাত্র ফিরল স্টুডিও থেকে। গান বাজনা করে ফিরেছে, তবুও মিউজিক রুমেই ঢুকলো। ক্লান্ত পায়ে গিয়ে দাঁড়ালো গিটারের সামনে। মিউজিক রুমটা বানানো হয়েছে একটু অন্য উপায়ে। এখানে গান করলেও বাইরের শব্দ যাবে না সহজে। বিভিন্ন বাদ্যযন্ত্র রাখা সেখানে। জানালার পাশে একটা ঢালাই বিছানা, সেখানে বসে বসেই গানের আসর জমানো হয়। পার্থরাজ কিছুই ভালো লাগছে না। পুষ্পের সাথে খারাপ ব্যবহার করার কারণে এখন নিজেরই কেমন লাগছে। কিন্তু তার তো এমন লাগার কথা না। পুষ্পকে তিলে তিলে মারার পরিকল্পনা ছিল তার, কিন্তু মারতে তো পারছে না, উল্টো যেন নিজেই ফেসে যাচ্ছে কোনো অদৃশ্য বানে। কয়েকদিন যাবৎ পুষ্পের প্রতি মন নরম হচ্ছিল। সে চায় না আবারও কারোর প্রতি তার কোনো অনুভূতি আসুক। অজানা অনুভূতি থেকে বাঁচতে কাল এতটা খারাপ ব্যবহার করেছে সে। তবে সে কি নিজেও শান্তিতে আছে? মনে হয় না। এখন তো পুষ্পও চলে গেছে, এখন তো শান্তিতে থাকার কথা ছিল তার। তবে কেন এত অশান্তি লাগছে? ফোঁস করে তপ্ত শ্বাস ছেড়ে প্রিয় গিটারটা হাতে নিল, গিয়ে বসলো জানালার পাশের ছোট্ট বিছানায়। পূর্ণ মনোযোগ দিল গিটারে, কিছুক্ষণ টুংটাং শব্দ তুলে গান ধরল। সময় বহমান, অতি মূল্যবান এই সময় কারোর জন্য থেমে থাকে না। পুষ্প এবাড়ি থেকে গেছে আজ 2 দিন। 2 দিনে কোথাও কোনো কিছু থেমে নেই, সব আগের মতোই চলছে ঠিকঠাক। শুধু থেমে যাওয়ার জোগাড় হচ্ছে কয়েকটা হৃদয়ের স্পন্দন। কেউ তা আজ করতে পারছে, কেউ পারছে না। যেমন অন্তু যে নিজের অনুভূতি সম্পর্কে অবগত, সে ঠিকই বুঝতে পারছে তার ভেতরের তোলপাড়। কিন্তু যার নিজের অনুভূতি সম্পর্কে কোনো ধারণা নেই, সে কিছুতেই বুঝতে পারছে না তার ভেতরে ঠিক কে চলছে। কি নাম দেওয়া যায় এই অস্বাভাবিক তাণ্ডবের? পার্থ কেবল শাওয়ার নিয়ে বের হলো ওয়াশরুম থেকে।
অর্ধ উলঙ্গ অবস্থায়, শরীরে শুধু একটা তাওয়ালে পেঁচানো, শক্ত পেটানো বডি পুরোপুরি দৃশ্যমান, মুক্ত দানার মতো বিন্দু বিন্দু পানি শরীরে চিকচিক করছে। বড় বড় চুলগুলো পানিতে ভিজে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সেখান থেকে ছোট ছোট শিশির বিন্দুর ন্যায় পানি টপ টপ করে পড়ছে। প্রথমেই সে গেল কাভার্ডের কাছে, নিজের জন্য শার্ট বের করার জন্য কাভারটা খুলতেই মেলি একটা ঘ্রাণ নাকে এসে লাগলো। খুব চেনা এই ঘ্রাণ, ইদানিং সব জায়গায়ই এই ঘ্রাণটা পাওয়া যায়। বিছানায় ঘুমোতে গেলেও পাওয়া যায়। বালিশ, বিছানার চাদর সবখান থেকেই এসে ঘিরে ধরে। যেখানে যেখানে মেয়েটা গিয়েছে সেখানে সেখানেই নিজের অস্তিত্ব রেখে গেছে। রোমের কোনায় কোনা থেকে তাকে অনুভব করা যায়। এমনকি অনেকক্ষণ পরে যখন রোমে ঢোকে তখনও মনে হয় রোমে হয়তো পুষ্প আছে ভেতরে। তার গায়ের সুগন্ধে ম ম করে চারিপাশ। আর এই বিষয়টা পার্থর কাছে খুবই অসহ্যকর লাগে। প্রতিটা ক্ষণ মাথায় পুষ্পর কথা ভেসে বেড়ায়। কি যন্ত্রণা! তাকে দূরে ঠেলেও যেন দূরে যেতে পারছে না। পার্থ তপ্ত শ্বাস ফেলে কালো রঙের একটা শার্ট আর প্যান্ট বের করে নিল। সেগুলো পরে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের আয়নার সামনে। সেখানে গেলে আবার আরেক জ্বালা, ড্রেসিং টেবিল জুড়ে মেয়েলি জিনিসপত্র। এতদিন এটা তারই অধীনে ছিল, এখন চলে যাওয়ার পরও তার অধীনেই আছে। মেয়েটা কি সব কিছু এখানেই ফেলে গেছে? ঠোঁট গোল করে শ্বাস ফেলল। পুষ্পের খেয়াল বাদ দিয়ে নিজের চুলগুলো ঠিক করে নিল। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিয়ে সব পেছনে দিয়ে সেট করে নিল। এখন ফিটফাট হয়ে যাচ্ছে তাদের স্টুডিওতে। সকালে খাওয়ার পাট চুকিয়ে ফেলেছে অনেকক্ষণ। পূর্ণিমা বেগমের একটু সকাল সকাল খেতে হয়, কারণ টাইম মতো ঔষধও নিতে হয় তাকে। আর পার্থ সকালে তার মায়ের সাথে খেয়েই কোথাও বের হবে। আজ আর একেবারে তৈরি হয়ে নিচে যায়নি, একেবারে নিচ থেকে সব সেরে এসে উপরে এসেছিল তৈরি হতে। নিচে বেশিক্ষণ টিকতে পারেনি মায়ের প্রশ্নের জ্বালায়। দুদিন তো হয়ে গেল, পুষ্প কেন এখনো ফিরছে না? পার্থ কেন তাকে বাড়িতে আনছে না? পুষ্প 2বার ফোন করেছিল, দুদিনে আর করেনি। তিনি ফোন করলেও ধরে না। প্রিয়া কথা বলে, কিন্তু পুষ্পের নাকি কোনো খোঁজ থাকে না। এ নিয়ে ভদ্রমহিলার কত প্রশ্ন ছেলের কাছে। পার্থ তাকে একটু বুঝ দিয়েই উপরে চলে এসেছে। এখন মাকে না বলেই বের হবে, না হলে আবার সেই পুষ্পকে নিয়ে প্রশ্ন তুলবে, যার কোনো জবাব তার কাছে নেই। পুষ্প একা ঘরে টেবিলের ওপরে মাথা রেখে শুয়ে আছে। টেবিলের উপরে তার মাথার পাশেই ফোনে গান বাজছে, লালন গীতি। তার পড়ার টেবিলটা জানালার সামনেই। বাইরে থেকে দমকা হাওয়ায় খোলা চুলের খেলা করছে, সাথে বাজছে লালন ফকিরের মন জোড়ানো কিছু লাইন। লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হঠাৎ পুষ্পের মাথায় কারো হাতের স্পর্শ পেল। চোখ দুটো খুলে দেখল সামনে প্রত্যয় সাহেব, মানে পুষ্পের বাবা। তিনি মেয়ের দিকে করুণ চোখে তাকিয়ে। পুষ্প টেবিলে শোয়া থেকে মাথা উঠিয়ে বসল। ফোনের চলা গানটা বন্ধ করে দিল। পুষ্প স্বাভাবিকভাবেই বলল, আব্বু, তুমি অফিসে যাওনি এখনো? তিনি মেয়ের পাশে আরেকটা চেয়ার টেনে বসলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আজ আর আব্বু অফিসে যাবে না। আজ সে তার মেয়ের সাথে জমি আড্ডা দিবে। কিন্তু অফিস? অফিসকে আজকে ছুটি দিয়েছি। তোদের সাথে তো কখনো ঠিকঠাক কথা বলতে পারি না, সারাদিন অফিস করতে হয়। এখনও সময় দিতে পারবো না। এখন তো মেয়ে বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিয়েছি। আব্বু, এমন কেন বলছো? তুমি আমাদের সর্বোচ্চ সময় দিয়েছো। এত কাজের মাঝেও ওইটুকু সময়ই বা কে দেয়? তুমি আমাদের যেটুকু সময় দিয়েছো সেটুকুই চলবে। ওরকম সময় দিতে পারলে তো মেয়ের মনের কথাগুলো জানতে পারতাম। সময় দিতে পারি না বলেই মনের খবর রাখতে পারি না। বাবা হিসেবে অসফলই বলা চলে। পুষ্প এগিয়ে এলো, বাবার হাত ধরল সন্তর্পণে, আশ্বাস দিয়ে বলল, তুমি বাবা হিসেবে বেস্ট। কে বললো তুমি আমাদের মনের খবর রাখো না? এই যে না বলাতেও কত কিছু বুঝে নিচ্ছ তুমি। আমি কি তাহলে ঠিকই বুঝছি ধরে নিব? পুষ্প একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। বাবা কিসের কথা বলছে এত জোর দিয়ে? পার্থ পুষ্প সম্পর্ক নিয়ে নয় তো? পুষ্প ঠোঁট ডোবালো জিভে, বলল রয়ে শয়ে। কিসের কথা বলছো আব্বু? তিনি পুষ্পের প্রশ্নের জবাব না দিয়ে উল্টে প্রশ্ন করল,
আমাকে একটা সত্যি করে কথা বলবি মা? বলবো তো। তাহলে বল, পার্থ তোকে অনেক কষ্ট দেয়, তোদের মাঝে সব ঠিক আছে, দুজনে কি বিয়েটা মেনে নিয়েছিস? তুই বল, ও তোর সাথে খারাপ আচরণ করে? এমন কিছুই না আবু, পার্থ ভাই অনেক ভালো, খেয়াল রাখে আমার। তুমি তো চেনোই তাকে, সবারই কেয়ার করে, আমারও করে। অনেক বড় হয়ে গেছিস তাই না? বাবার কাছে কথা লুকোনো শিখে গেছিস, কি করে সব সামলাতে হয় তাও শিখে গেছিস। কিন্তু মনে রাখ, আমি তোর বাবা, আমার কাছে আমার মেয়ের কিছু লুকাতে পারবে না।